2022-এ গোটাবায়া রাজাপাকসেকে আমরা দেখেছি কি অবস্থা হয়েছিল, নেপালের পার্লামেন্টে ঢুকে, শ্রীলঙ্কার পার্লামেন্টে ঢুকে তছনছ হয়ে গেছিল। তারপরে আমরা 2024-এ দেখলাম বাংলাদেশ, একই ছবি, গণভবন তছনছ, হাসিনা বেরিয়ে এলেন। এমনকি নেপালে গতকাল সেই একই ছবি, একই ছক, একই প্যাটার্ন। তাহলে কেন বারবার এগুলোকে ঘটতে দেওয়া হচ্ছে, আটকানো কেন যাচ্ছে না? এটা তো প্রথম কথা, আমাদের ফরেন ডিপ্লোমেসির ডক্ট্রিন, এটাকে রিলুক দরকার। আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং ভারতের, আমি ভারতের করছি কারণ আমরা নিজেরা সেলফ ক্রিটিসাইজ করি। অবশ্যই আমাদের কি প্রবলেম আমাদের রিজলভ করতে হবে। আমার নাকের ডগা তলার থেকে এই গণ অভ্যুত্থান হয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থান তো মানে হঠাৎ হয় না, এটা প্ল্যান। তো আমাদের যে এজেন্সি আছে তাদের এজেন্সিতে ইন্টেলিজেন্স গ্যাদারিং এই বিগত 6 মাস, 8 মাস, 10 মাস, তার মধ্যেই প্ল্যান হচ্ছে 1 বছর। এটা কোনো শর্ট সাইটেডনেস না, 3 দিনে এত বড় একটা গণ অভ্যুত্থান, আমি একটা এখান থেকে রিমোট টিপলাম আর হয়ে গেল, হয় না। তো এই এতগুলো জিনিস জ্বালিয়ে দিয়েছে। উত্তপ্ত নেপাল করতে পারে না, উত্তপ্ত বাংলাদেশ, যেখানে প্রধানমন্ত্রী সরকার ভেঙে দেওয়া হচ্ছে। এবং ভারত বারবার বসে বসে এই জিনিসগুলো দেখবে, কারণ এর অনেকে হয়তো বলবে এটা ভারত তো দেখছে না, ভারত এর প্রভাব তো ভারতে এসে পড়ছে। এই যে পার্শ্ববর্তী যে বর্ডার স্টেট, এই শিলিগুড়ি করিডোর, আজ স্টেট শিলিগুড়ি করিডোর সাচ এ সেন্সিটিভ, এই 7টা নর্থ ইস্টার্ন স্টেট ইজ অ্যাট স্টেক টুডে। কারণ বাংলাদেশকে অশান্ত করলে ভারতের উপর তার প্রভাব পড়বে, নেপালকে করলে ভারতের উপর তার প্রভাব পড়বে। তো এই জিনিসটা যদি ভারত অ্যাকসেপ্ট করে নেয় এবং ভারত যদি একটা তার ফরেন ডক্টরিন, তার ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেটা যদি ঠিক মতন সময় মতন অ্যাক্ট না করে, তাহলে আলটিমেটলি লস কার হচ্ছে? লস হচ্ছে ইন্দিরা ভারতবর্ষের। ভারতবর্ষের যদি আশেপাশের রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে না থাকে দাঁড়িয়ে, তাহলে কার লস? ভারত অ্যাজ এ বিগ ব্রাদার, ভারত বলছি আমরা, we are the 4th largest military might in the whole world. ইকোনমিক্যালি আমরা 4র্থ স্থানে। সেখানে ছোট ছোট রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যুত্থান হচ্ছে, আপরাইজিং হচ্ছে, জ্বলছে, সরকার ভেঙে দিচ্ছে। সে শ্রীলঙ্কায় একই দেখেছি, মলদ্বীপে হয়েছে, নেপালে হলো গত 2 দিন, বাংলাদেশ হয়েছে, এবং মণিপুর আমাদের অশান্ত। এই সমস্ত ডট কিন্তু মিলিয়ে নেওয়া যায়। আর সেখানে যদি ভারত এত বড় রাষ্ট্র হয়ে আমরা শুধু দেখতে থাকি এবং এর কোনো কারেক্টিভ অ্যাকশন না নিই, তাহলে আমার মনে হয় আমার পুরো ফরেন ডিপ্লোমেসি, আমার ন্যাশনাল সিকিউরিটি ডক্টরি, এটা কমপ্লিট একটা রিজিগ অ্যান্ড রিলুক দরকার। কারণ আমরা যদি সময় মতন নেপালের পাশে না দাঁড়াতে পারি, সময় মতন বাংলাদেশের পাশে না দাঁড়াতে পারি, আর এই যে এই অভ্যুত্থানের নামে যে তাণ্ডব চলছে, এই তাণ্ডবটা যদি না আটকাতে পারি, তাহলে আমার যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো, সেগুলো উইল বি অ্যাট লট অফ স্টেক, এন্ড অনেক অনেক সেন্সিটিভ এরিয়া হয়ে যাবে। যত সময় যাবে, এটা 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর 5 বছর, এরাও লং টার্ম খেলে, 10 বছর 15 বছর 20 বছর। এই এত লম্বা একটা টেমপ্লেট করা হয় ফরেন ডিপ্লোমেসিতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই হিসেবে এগিয়ে যাচ্ছে। এটা কালকে পরশু 2 মাস 4 মাস নয়, এটা 5 বছর 10 বছরের খেলা। ফরেন ডিপ্লোমেসি ইজ এ লং টার্ম গেম, ন্যাশনাল সিকিউরিটি ইজ এ লং টার্ম গেম। এটা আমি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে একটা, যেটা আমরা গত কিছুদিন ধরে, যেটা নেপালে ভীষণভাবে চর্চিত এবং পরিচিত একটা নাম হচ্ছে সুদান গুরুং। সে সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, সে গান করে, এমনকি প্রচুর সমাজ সেবামূলক কাজও সে করে। তার সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো, সেগুলো বেশ কিছুদিন ধরে ভাইরাল, যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল, বিক্ষোভ দানা বেঁধেছিল। এটা কি ভেতর থেকে দেখা হয়নি? এই জিনিসটা কি সিকিউরিটির প্রশ্নে আলাদা করে ছেড়ে রাখা হয়েছিল? একদম এই প্রশ্নগুলো আমিও তুলেছি, যেরকম ইন্দিরা আপনি তুলছেন। হামি নেপাল যে এখন আস্তে আস্তে এই ধোঁয়াগুলো কেটে যাচ্ছে, ধোঁয়াশা কুয়াশা কাটছে, হামি নেপাল এর পেছনে ছিল কিনা? হামি নেপালের যে বস, সেই হচ্ছে সুদাং গুরুং, যার নাম এখন প্রধানমন্ত্রীর নামে চলে আসছে। একটা র্যাপার নাম উঠে আসছে, এই মেয়র যে বালেন্দ্র শাহ, তার নাম উঠে আসে, উনিও একটা র্যাপার। এই র্যাপারদের হঠাৎ রাতারাতি কিরম করে একটা ইন্ডিপেন্ডেন্ট ছেলে, 34 বছর বালেন্দ্র শাহ, এই সুদাং গুরুং একটা ইয়াং ছেলে, এরা এত এক্সপোজার কিরম করে পাচ্ছে, এত টাকা কে দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠবে। কেউ না কেউ তো এদের সাপোর্ট করছে, যে নেপালের গণতন্ত্র, নেপালের রাষ্ট্রীয় যে গণতন্ত্র, সেটাকে চুরমার করে ভাঙার জন্য এই গণ অভ্যুত্থানের নামে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া,
এইটা তো কোনো রাষ্ট্রের একটা সলিউশন হতে পারে না। তো পেছন থেকে কেউ না কেউ, এই লোকগুলো তো বালেন্দ্র শাহ তো পয়সা দিতে পারেন, তো বালেন্দ্র শাহর মাধ্যম দিয়ে কেউ না কেউ খেলছে। কারণ যেটা আপনি বলেন এই গুরুং অথবা বালেন্দ্র শাহ, সাদাং গুরুং, এদের প্রচুর ইনফ্লুয়েন্সার, এদের প্রচুর ইউথ ফলো করে। একদম। কিন্তু হাজার আমরা হাজার একটু ইউথ ফলো হিন্দুত্বের করে। প্রশ্নে যদি যাই, কারণ নেপাল তো একটা হিন্দু রাষ্ট্র, আমরা এটা বারবার দেখে এসেছি। যদি এই হিন্দু রাষ্ট্র যদি আনস্টেবল হয়, তাহলে সমস্যাটা কোন জায়গায় ভারতের হতে পারে? এবং নেপাল যদি আবার হিন্দুত্বের পথে পুনরায় নতুন করে হাঁটতে শুরু করে, তাহলে ভারতের কতটা প্রফিট? দেখুন, আমরা সবসময় চাই নেপাল শান্তি, একটা শান্তি ফিরে আসুক, শান্তির দেশ। এবং ভারত নেপাল পরস্পর নির্ভরশীল। এবং আপনাদের প্রত্যেকে জানা উচিত যে ভারতের চিফ অফ আর্মি